সংসদ ভবন চত্বরে যোগ দিচ্ছেন আছেন সহকর্মী মাহফুজ মিশু। শুরুতেই যাচ্ছি তার কাছে। মিশু, মন্ত্রিসভায় অনেকের নামই তো জানা গেল, তাদের সম্পর্কে আরও কি তথ্য আছে আপনার কাছে? বিশেষত পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে জানতে চাই, এবং জানতে চাই সামনের দিনের কূটনীতির কোনো আভাস কি পাওয়া যাচ্ছে এই ক্যাবিনেট থেকে? আপনি জানেন যে মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ সেটির আনুষ্ঠানিকতা সেই অর্থে আসলে শুরু হয়ে গেছে। আমার ঠিক পেছনে জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজার যে উন্মুক্ত প্রাঙ্গণ আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে একটু পরে বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন নবনির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তার শপথ বাক্য পাঠ করাবেন বিকেল ঠিক 4টায়। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এবং আপনি জানেন এর মধ্য দিয়ে প্রায় 20 বছর পর, অর্থাৎ 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি আসলো। 2006 সালে সবশেষ বিএনপি ক্ষমতায় ছিল 2001 থেকে 6 সাল মেয়াদে, এবং এরই মধ্যে সংসদ সদস্যদের শপথের পর খানিকটা বিতর্ক ছিল সেই শপথ, বিশেষ করে গণপরিষদ নিয়ে। সেটিকে অব্যাহত রেখেই কিন্তু তারেক রহমান তার মন্ত্রী পরিষদ গঠন করে চূড়ান্ত করেছেন। আমরা প্রাথমিকভাবে যেমনটা জানতে পেরেছি, তাতে 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী নিয়ে তারেক রহমানের এই মন্ত্রিসভা 13তম জাতীয় সংসদ থেকে যাত্রা শুরু করছে। আজকের দিনটি আরেকটি কারণে মনে রাখবার মতো, সেটি হচ্ছে এই প্রথম সম্ভবত স্বাধীন বাংলাদেশে মন্ত্রী পরিষদের শপথ উন্মুক্ত স্থানে জাতীয় সংসদ ভবন প্রান্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এর আগে সচরাচর আমরা দেখেছি যে মন্ত্রী পরিষদের শপথ সচরাচর বঙ্গভবনে হয়ে থাকে, এবং এটির যে ব্যাখ্যা আমরা জাতীয় সংসদ সচিবালয় কিংবা ক্যাবিনেট ডিভিশন থেকে পেয়েছি, তাতে বিশেষ করে প্রয়াত সংসদ সদস্য যাকে নৃশংসভাবে হত্যা করা হয় সেই ওসমান হাদির জানাজা, বিএনপি চেয়ারপারসন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের যে ঔৎসুক্য অংশগ্রহণ, এবং এই জাতীয় সংসদকে কেন্দ্র করে বিশেষ করে 3টি নির্বাচন না হওয়ার ফলে দেশে যে ধরনের রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছিল, সেইখান থেকে তারই মূর্ত প্রতীক হিসেবে জাতীয় সংসদ সচিবালয়কে বা জাতীয় সংসদ প্রাঙ্গণকে তারা দেখতে চেয়েছেন, সেই জন্য এই শপথ। আপনারা জানেন 25 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর মধ্যে অনেকেরই কে কোন দপ্তর পাবেন সেটি নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক করবেন, চূড়ান্ত করবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা যেমনটা জানতে পেরেছি, তাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হয়তোবা স্থানীয় সরকার মন্ত্রণালয়, যেটি সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। সাইফুর রহমানের মৃত্যুর পরে এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্থমন্ত্রী কে হবে সেটি নিয়ে নানান আলোচনা, নানান জল্পনা কল্পনা ছিল। সম্ভবত সেই জল্পনা কল্পনারও অবসান ঘটছে। আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম থেকে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যিনি সাবেক বাণিজ্য মন্ত্রীও বটে। আমরা যতদূর জানতে পেরেছি তিনি হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশের নতুন এই সরকারের অর্থমন্ত্রী হতে যাচ্ছেন। সালাউদ্দিন আহমেদ, যিনি দীর্ঘদিন ভারতে, তাকে দীর্ঘদিন নির্বাসনে থাকতে হয়েছে, যিনি নিখোঁজ ছিলেন বহুদিন, সেই সালাউদ্দিন আহমেদ একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে যাচ্ছেন। খুব নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে তাকে হয়তোবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। ইকবাল হাসান মাহমুদ টুকু 2001-06 মেয়াদে বিএনপি সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এবার তিনি পূর্ণমন্ত্রী হিসাবে তার সেই আগের মন্ত্রণালয়ে ফেরত যাচ্ছেন, অর্থাৎ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ আগে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, এবার তিনি ঠিক পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বই পালন করবেন, নাকি সাবেক সেনা কর্মকর্তা হিসাবে তাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেটা এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। খলিলুর রহমান, যিনি এই প্রফেসর ইউনূসের বহুল আলোচিত যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারে তার ওরিয়েন্টেশন হয়েছিল হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা অ্যাফেয়ার্স পদমর্যাদায়। সেইখান থেকে তিনি হলেন আপনার সেখান থেকে তিনি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত হলেন, এবং পরবর্তীতে তিনি ছিলেন বাংলাদেশের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশের প্রথমেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পালন করেছেন, পররাষ্ট্র ক্যাডারের সাবেক কর্মকর্তা, তিনি হয়তো শেষ পর্যন্ত নতুন পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন এই কঠিন একটা সময়ে। এর পাশাপাশি আব্দুল আওয়াল মিন্টু,
তিনি শীর্ষ কৃষি খাত নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতা। আমরা ধারণা করছি বা আমরা যেমন তথ্য পাচ্ছি তাতে তিনি হয়তো বা শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। মোফাজ্জল হোসেন কায়কোবাদকে স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া হবে কিনা সেটি নিয়ে একটি গুঞ্জন আছে, ধারণা করা হচ্ছে তিনি হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। মিজানুর রহমান মিনু রাজশাহী থেকে বহু বছর পর রাজশাহীবাসী একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পেতে যাচ্ছেন। তিনি রাজশাহী সদর আসনের এমপি, তিনি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও বটে তিনি। মিজানুর রহমান মিনু, যাকে রাজশাহীর সফল মেয়র বলে অভিহিত করা হয়, সেই মিজানুর রহমান মিনু একটু পূর্ণাঙ্গ মন্ত্রণালয় পাচ্ছেন। কোন মন্ত্রণালয় সেটি এখনো জানা যায়নি। নিতাই রায় চৌধুরী বা আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আমিনুর রশিদ, তাদের মন্ত্রণালয় সম্পর্কেও নানান ধরনের গুঞ্জন থাকলেও খুব সুস্পষ্ট তথ্য কারো কাছে নাই। আফরোজা রিতা পূর্ণমন্ত্রী হিসাবে বিএনপির একমাত্র নারী সদস্য, যিনি পূর্ণমন্ত্রী হিসেবে কিছুক্ষণ পরেই শপথ নেবেন। শহীদুদ্দিন চৌধুরী আইনের কথা শোনা যাচ্ছে। গুঞ্জন ছিল যে দলটির এই যুগ্ম মহাসচিব এবং ছাত্রদল থেকে উঠে আসা নেতা, তাকে পূর্ণমন্ত্রী করা হবে, এরকম ধারণা অনেকের গতকালকে পর্যন্ত ছিল। কিন্তু তিনি একটি বড় চমক, শহীদুদ্দিন চৌধুরী আইনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। গুঞ্জন রয়েছে তাকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। আসাদুল হাবিব দুলু আগের ক্যাবিনেটে ছিলেন, ফলে সেই যোগ্যতায় আগের ক্যাবিনেটে সম্ভবত তিনি উপমন্ত্রী অথবা প্রতিমন্ত্রী ছিলেন, আমি যদি ভুল না করি। তিনি এবার পূর্ণমন্ত্রী হচ্ছেন। দীপেন দেওয়ানকে ধারণা করা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েরই পূর্ণমন্ত্রী করা হচ্ছে। জাকারিয়া তাহের কে ধর্ম মন্ত্রণালয়ের কথা শোনা যাচ্ছে। আনম ইহসানুল হক মিলনকে নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক লেখালেখি করছেন, বিশেষ করে তরুণ প্রজন্মের যারা, তারা লেখালেখি করছেন। যারা ক্লাস করেন না, ফাঁকি দেন, সবাই পড়তে বসে একজন কড়া শিক্ষামন্ত্রী আসছেন। আমাদের মনে আছে আমরা যখন ছোটবেলায়, তখন ইহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে, তখন নকলের যে প্রবল দাপট, সেই দাপটে তিনি হেলিকপ্টার নিয়ে ছুটে বেরিয়ে নকল দমনের চেষ্টা করেছেন। ফলে স্বভাবতই ইহসানুল হক মিলন, আনমা ইহসানুল হক মিলন সরকারের শিক্ষামন্ত্রী হবেন, তেমনটাই সকলের ধারণা। এর পাশাপাশি কায়সার সাখাওয়াত হোসেন, জাকির আলম মন্ত্রী হয়েছেন। তাদেরকে কোন মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না। আসাদুজ্জামান, যিনি সরকারের বিদায়ী, অন্তর্বর্তী সরকারের বিদায়ী অ্যাটর্নি জেনারেল এবং সম্ভবত মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে যারা আছেন তাদের ভিতরে লয়ার হিসেবে, আইনজীবী হিসেবে সবচেয়ে সিনিয়র। ফলে আসাদুজ্জামান বাংলাদেশের পরবর্তী আইনমন্ত্রী হওয়ার কথা। আমরা এবং ধানমন্ডি থেকে বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের যিনি আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের সময় বিএনপির হয়ে যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, ঢাকা 10 আসন থেকে নির্বাচিত শেখ রবিউল আলম একটি বিশাল চমক দেখিয়েছেন। তিনি প্রথমবার সংসদ সদস্য হয়ে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তিনিও কোনো একটি মন্ত্রণালয়ে থাকবেন। এর বাইরে প্রতিমন্ত্রী হিসেবে যাদের নাম এসছে, রাশিদুজ্জামান মিল্লাত, আনিসুল ইসলাম আহমেদ, শরীফুল ইসলাম, শামা ওবায়দ ইসলাম। শামা ওবায়দ দলের সাংগঠনিক সম্পাদক বটে, ফলে তার নাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচিত আছে প্রতিমন্ত্রী হিসেবে। সুলতান সালাউদ্দিন টুকুর নাম আমরা জানি। কায়সার কামাল বিএনপির প্রভাবশালী আইনজীবী, তাকে হয়তো বা আইন প্রতিমন্ত্রী করা হতে পারে। ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক দুর্ভাগ্যজনকভাবে তিনি নির্বাচনে হেরেছেন, তারপরেও যেহেতু তিনি বিএনপির দুঃসময়ে মাঠের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন, তার একটা তারকা খ্যাতি রয়েছে, তাকে অনেকেই ক্যাপ্টেন বলেন। ক্যাপ্টেনকে হয়তো ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। হাবিবুর রশিদ, রাজীব হাসান, আব্দুল বারী, মীর শাহ আলম, জুনায়েদ সাকি। আপনারা জানেন যে জুনায়েদ সাকি বাম ঘরানার রাজনীতি করেন, দীর্ঘদিন রাজপথে ছিলেন, তাকে সংস্কৃতি প্রতিমন্ত্রী করা হতে পারে। ইশরাক হোসেনও চমক দেখিয়েছেন। সাদেক হোসেন খোকা প্রয়াত ঢাকার মেয়র, তার ছেলে, তার সন্তান, তিনি মেয়র নির্বাচনও করেছিলেন, তাকে শুরুতেই প্রতিমন্ত্রী করা হচ্ছে। ফারজানা শারমিন পুতুল নাটোরের সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী, সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপির ডাকসাইটের নেতা ফজলুর রহমান পটল প্রয়াত, তার সন্তান, তিনিও প্রথমবার ক্যাবিনেটে এসেই প্রতিমন্ত্রী হচ্ছেন। এবং বিএনপি থেকে আমরা এখন পর্যন্ত দেখছি একজন মন্ত্রী এবং দুজন নারী প্রতিমন্ত্রী থাকছেন। এর পাশাপাশি শেখ ফরিদুল ইসলাম এবং ভিপি নূর হিসেবে যিনি সমাধিক পরিচিত নুরুল হক নূরও শেষ পর্যন্ত নানান কারণে তিনি আলোচিত। তার আসন, তার সংসদীয় আসন, এবং সেখানে বিএনপির খুবই প্রভাবশালী একজন ছিলেন হাসান মামুন, তাকে তিনি হারিয়ে সংসদ সদস্য হয়েছেন, তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন।
এর বাইরে ইকবাল হোসেন, এম এ মোহিত, আহমেদ সোহেল মঞ্জুর থাকছেন। এনডিএম যেটা ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, সেই দলের যিনি প্রতিষ্ঠাতা, যদিও তিনি বিএনপি থেকে নির্বাচন করেছেন, ববি হাজ্জাজ, ধারণা করা হচ্ছে তাকে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আলী নেওয়াজ কোয়ামের মন্ত্রণালয় সম্পর্কে আমরা এখনো ধারণা পাইনি। আনুষ্ঠানিকতার কথা যেটি বলি, সেটি আমরা যদি বলি যে শপথ স্থান প্রস্তুত হচ্ছে। রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শপথ পাঠ করাবেন, তারপরে তারেক রহমান তার মন্ত্রিসভার প্রথমে হয়তো মন্ত্রীদেরকে শপথ পাঠ করাবেন এবং তারপরে প্রতিমন্ত্রীদেরকে শপথ পাঠ করাবেন। এই 49 জনের মধ্যে আমরা বেশ কয়েকজন, অন্তত 3 জনকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী প্রতিমন্ত্রী হতে দেখছি। তার ভিতরে খলিলুর রহমানের কথা বলছিলাম, আমিনুলের কথা বলছিলাম, আরও আছেন। ফলে এবং আমরা ধারণা করছি যে মন্ত্রিসভার আকার হয়তো আরও একটু বাড়তে পারে, কারণ আপনি জানেন যে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টার আকার একটি বিধান বা একটি রীতি রয়েছে, ফলে সেখানে অনেকেই উপদেষ্টা হিসেবে। মাহফুজ মিশু, নতুন মন্ত্রিসভার বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।